চন্দ্রর জন্য কমলিনী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বলে চন্দ্রকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছে নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে বুবলাইকে বলতে থাকে, নিজে আগে বাড়িটা তৈরি কর, তারপর বলবি যে আমার বাড়ি। আর তখন বুবলাই বলে, নিজের বাড়ি মানে এই বাড়িটা তো আমাদেরই বাড়ি, তাই না? আমরা ছোটবেলা থেকে এই বাড়িতে আছি, ছোটবেলা থেকে জন্ম সমস্ত কিছুই এই বাড়িতে আমরা বড় হয়েছি, আমরা এই বাড়িতেই থাকবো, কেউ আমাদেরকে ওঠাতে পারবে না, এই বাড়িতেই জন্মেছি, এই বাড়িতেই মরবো, কেউ আমাদেরকে বাড়ি থেকে বের করতে পারবে না, কারো ক্ষমতা নেই, সবাই শুনে রাখো। আর তখন কমলিনী বলে, তোদের ওঠাতে গেলে না কোর্টে যেতে হবে। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। আর তখন এদিকে কমলিনী বলতে থাকে, কোর্ট থেকে এসে তোদেরকে তুলে দিবে, সেটাই ঠিক হবে। ওই লোকটা এত কিছুর পরেও অবাধ্যতা করতে পারবে না তো? মানুষটা তো ভগবানের মতো, সে এতটা নিচে নামবে কি করে বলছি? তখন বলে, সেটাই তো সুযোগ নিচ্ছে ওরা দুজন, তুমি বুঝতে পারছো না? এই যে ঠাম্মি, তুমি এভাবে কথা বলছো কেন আমার মায়ের সঙ্গে? কি আমার মা কি বাচ্চা মেয়ে নাকি? যেখানে যাবে তোমাকে বলে যেতে হবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু তোমাকে জানাতে হবে। কেন জানাতে হবে? আর তখন বুবলাই বলে, গিয়েছিল তো ওই স্বতন্ত্রের সাথে দেখা করতে। মা, এই স্বতন্ত্র বুঝ তোমার জন্য পুজো দিতে যায় কেন? যায় কেন? আর তখন কমলিনী বলতে থাকে, যাই তো বেশ করে তো ব্রোশ আমার মঙ্গল চায়, সেই জন্য আমার মঙ্গল কামনা করতে মন্দিরে যায় পুজো করতে। তোর এতে কিসের কথা বলার আছে বলতো? তোর তাতে কি? আর তখন তো বলে, না না, নতুন তোমার সঙ্গে যেতেই পারে, তবে আমি তো তোমার স্বামী, আমি যেহেতু আছি তোমার সাথে, তাহলে আমাকে নিয়ে গেলে তোমার কিসের সমস্যা বলো তো? না মানে নতুন তোমার সঙ্গে যেতে পারে আর তোমার স্বামী তোমার সঙ্গে যেতে পারে না, এই জিনিস তো তোমার ছেলে মেয়ের চোখে লাগবে বলো? আর তখন কমলিনী বলতে থাকে, ছেলে মেয়েদের না আরও অনেক কিছু চোখে লাগে, যাদের বোধ বুদ্ধি আছে তাদের তো চোখে লাগেই। তোমার বড় ছেলে, সে তো অবিকল তোমার ধারা পেয়েছে, তাই না? তার জন্যই তো তার মধ্যে কোনো মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই, সেই জন্য ওর চোখে লাগে না। আর বাকিরা কিন্তু দেখতে পায়। আর তোমাকে খুঁজতে একজন মহিলা নিয়ে চলে এসেছে তোমাকে খুঁজতে, আর সেই তুমি এত বড় বড় কথা বলো কিসে বলো তো? তুমি একটা গল্প দিয়েছিলে, তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে যে এই বাড়ির লোকেরা সেটা বিশ্বাস করে নিয়েছে? বিশ্বাস করার ভান করেছে, তাদের নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, তাই তারা এই কথাগুলো বলছে। আমার সঙ্গে তো তোমার কোনো স্বার্থকের কথা নয়, তাই আমি এই কথাগুলো বলতে পারবো না। এই যে তোমার মা, তার তো স্বার্থ রয়েছে। এত দিন ধরে তোমার মা আমার কাছে ছিলেন, আমার কাছ থেকে সেবা নিয়েছিলেন, আর এখন তুমি চলে এসেছো, তাই উনি ভাবছেন যে তোমার কাছ থেকে সেবাগুলো নিবে, কিন্তু উনি এটা জানেন না আসলে তোমার দায়িত্বই না ওনাকেই পুষতে হবে। আর তখন বলে, উনি কতদিনই বা পুষবেন? ওনার তো পোষার ক্ষমতা নেই, কতদিন পুষবেন তোমাকে? আমি দেখতে চাই, আমিও তো এই বাড়িতেই আছি, আমি দেখব উনি কি করে তোমাকে পোষেন। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, চুপ করো, বড় বড় কথা বলতে হবে না, অনেক কথা বলেছো। আর স্বামী যাই করুক না কেন, সে চুরি করুক যাই করুক, সে তো স্বামী তো স্বামী হচ্ছে 7 জন্মের ব্যাপার। আর তখন বলে, সেটা আপনার কাছে মা, আমার কাছে নয়, কারণ আমি এই বিয়েটাকেই মানি না। আমি চেষ্টা করছি এই বিয়ে থেকে বেরিয়ে যাওয়ার জন্য, না হয় কাল আমি ডিভোর্সটা পেয়েই যাব, তখন আপনি কি বলবেন যে বিয়ে জন্মের ব্যাপার? কিছুতেই বুঝতে পারি না যে আপনিও তো একটা মেয়ে, আপনি একজন মেয়ে হয়ে কি করে অন্য একটা মেয়েকে এতটা ছোট করতে পারছেন? আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? শরম নাই থাকতে পারে সবার, কিন্তু লজ্জা বলে বস্তুটা যদি আপনার থাকতো, তাহলে নতুন ঠাকুরপো এত সুযোগ সুবিধা আপনাকে দিয়েছে, তার কাছ থেকে এত সুযোগ সুবিধা নেওয়ার পর কি আপনি মুখটাকে এভাবে বদলে ফেলতে পারতেন না তো? কাছ থেকে দিনের পর দিন, বছরের পর বছর এত সেবা যত্ন নিয়ে নিজের মুখটাকে কিন্তু এভাবে মুছে ফেলতে পারতেন না মা। সে তখন বলে, ছেড়ে দাও বৌদি ভাই, তুমি না এদের সাথে কথা বলে না মুডটাই নষ্ট করো না, আজকের দিনটাই তোমার নষ্ট হয়ে যাবে। তখন বলে, আচ্ছা মা, কমলিনীর জন্য বলছি কি একটু পায়েস করো তো। আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে, খবরদার বলছি, খবরদার, আমার জন্য একদম পায়েস করতে যাবেন না, আর আপনি পায়েস করলেও না আমি খাবো না, সেটা আমি মুখে তুলবো না। শুনে ঠাম্মি অবাক হয়ে যায়। ঠাম্মি তখন বলতে থাকে, কি বললে তুমি? এত বড় কথাখানা বলতে পারলে? সে তখন বলে, তুমি বা পায়েস করতে গিয়েছো কেন ঠাম্মি বলো তো? উনি কি তোমাকে আপন ভাবেন না তো? পায়েসই যদি স্বতন্ত্র বোস করে আনতেন তাহলে উনি নিশ্চয়ই খেতেন। কমলিনী তখন রেগে যায় আর বলে, ছোট মুখে বড় কথা বলে ফেললে। স্বতন্ত্র বোস যদি আমার জন্য পায়েস করে আনে, সেই পায়েসটা আমি নিশ্চয়ই খাবো না কেন? কারণ সেই পায়েসের মধ্যে ভালোবাসা থাকবে, এত যত্ন থাকবে, এত ভালোবাসা থাকবে যে সেটা অন্য কারো পক্ষে দেওয়াটা আমাকে সম্ভব নয়। তখনই দেখা যাবে সোহিনী তার মেয়েকে নিয়ে সেখানে উপস্থিত হয়, আর সবাই তাকে দেখে চমকে যায়, বলে চন্দ্র। আর তখন বলে, তোমরা মানে আপনারা এখানে কেন, কি করছে?
কেন আবার এখানে এসেছেন বলুন। আর তখনই দেখা যাবে সোহিনী বলতে থাকে, আমাদেরকে তো আর হোটেলে থাকতে দিচ্ছে না চন্দ্র, তোমার আজকে পেমেন্ট করার কথা ছিল, তুমি পেমেন্টটা করো না। তখন দেখা যাবে সোহালি মেয়েটি বলতে থাকে যে হোটেলের লোকের আমাদেরকে তাড়িয়ে দিয়েছে বাপি, আমরা এখন কোথায় যাব, তুমি আমাদের সঙ্গে দেখাও করছো না, কিছু করছোও না। তখন বলে কি আশ্চর্য, আপনারা থাকবেন হোটেলে আর পেমেন্ট করতে হবে আমাকে। আর তখন সোহিনী গিয়ে বলে, খবরদার বলছি, একদম মিথ্যে কথা বলবে না, অনেক মিথ্যে কথা বলেছো তুমি, আর নয়, আর সহ্য করবো না, বিপদে পড়ে তোমার পাল্লায় পড়ে আমাকেও অনেক মিথ্যে কথা বলতে হয়েছে। কথাটা শুনে সবাই একটু চমকে যায়। আর তারপর কমলিনীর কাছে সোহিনী যায়, গিয়ে তখন বলে, শুনুন কমলিনী, আপনাকে একটা কথা পরিষ্কারভাবে আমি জানাচ্ছি। আর তখন বলতে থাকে, এই যে এই লোকটা, এই ভদ্রলোক আমার স্বামী, আর এই যে আমাদের মেয়েটা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমাদের একমাত্র মেয়ে। যা শুনে বুবলাই নিজেও অবাক হয়ে যায়। আর তখন সোহিনী বলতে থাকে, চন্দ্র আমাকে বিয়ে করেছে। আর তখন বলতে থাকে, একদিনের মধ্যে উনি আমাদেরকে নিরাশ্রয় করে এখানে চলে এসেছে, যতবারই হোটেলে যাচ্ছেন ততবার সেখানে আমার স্বামীর পরিচয় দিচ্ছেন। আর যখন আপনাদের বাড়িতে এখানে এসে ঢুকছে, আর তখন বলছে ও নাকি এতদিন হোমে ছিল, কিছু মিথ্যে কথা বলছে। তখন বলে, আপনি না বললেও সেটা আমি জানি যে উনি হোমে ছিলেন না, উনি আপনাদের কাছেই ছিলেন, কারণ ছবিগুলো আমার কাছে আছে, আমাদের কাছে আছে। তিনি বলে যে আপনি যে শেষ পর্যন্ত সত্যি কথাটা বলে উঠতে পেরেছেন তার জন্য অনেক ধন্যবাদ সোহিনী। আর তখন বলে, আমার আর কোনো উপায় ছিল না বলুন, বিশ্বাস করুন, আমি না আমার দেয়ালে পিঠটা ঠেকে গিয়েছে, হোটেলে থাকার মতন একটা টাকাও আমাদের কাছে নেই, আমার কাছে নেই, সব কিছু শেষ হয়ে গিয়েছে। তখন বলে, এই যে শুনুন, আমি নাকি আপনাকে বিয়ে করেছি তাই তো, কি কাগজ দেখান তো, কাগজ দেখান। তখন বলে, শোনো চন্দ্র, আমি তো আমার কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে ঘুরছি না চন্দ্র, তবে যদি প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই আনবো। আর আমি তো এটাও জানতাম না যে তুমি সবার সামনে এইভাবেই আমাকে অপমান করবো, কাগজটা যদি সত্যি সত্যি এনে দিতে পারি না, প্রমাণটা কিন্তু হয়ে যাবে যে তুমি মিথ্যে কথা বলছো, তখন তুমি মুখটা কোথায় লুকোবে। আর তখন চন্দ্র বলে, এই যে শোনো, তোমার মতন মেয়েরা না এই সমস্তই বলে, এই সমস্তই করে বেড়ায়, অনেক পুরুষকে ফাঁসায়, ঠকিয়ে যায় তাদেরকে প্রতিনিয়ত। আমি তো বলছি যে আমি ফেঁসেছি, মানে তুমি আমাকে ফাঁসিয়েছো, তুমি যা বলছো তার বিন্দু মাত্র আমি জানি না, তা যা ইচ্ছে তাই বলো, কারো কাছে কোনো দাম নেই। আর তখন এই কথা বলায় এদিকে সবাই একটু অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন চন্দ্র বলতে থাকে, আমার পরিবারের সামনে এসে আমার ইমেজ নষ্ট করছো তো, তোমার মতো মেয়েরা না এমনটাই করে থাকে। আর তখন সোহিনী রেগে যায়, রেগে গিয়ে বলে, খবরদার চন্দ্র, আর একটা কথা বলবে না। এদিকে তখন সোহালিয়া বলতে থাকে, বাপি তুমি এভাবে আমাদেরকে অপমান করছো, কেন করছো, তুমি আমার মাকে এভাবে অপমান করতে পারো না বাপি। কমলিনী তখন বলে, আমরা কেউ বিশ্বাস করছি না মা, আমরা জানি যে তোমার বাবাই এই কাজগুলো করেছে, করছি বলে আগের দিন বললেন না কেন, কেন মিথ্যা কথাটা বলে এতদিন ধরে চিনেন না ও লোকটাকে। বলে, বিশ্বাস করুন, আমার না কোনো উপায় ছিল না, আসলে স্বামীর কথা শুনে একটা মেয়ে কখন মিথ্যে কথা বলে সে নিজেও জানে না, যে এই অবস্থায় পড়েছে সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সত্যি কোনো আর উপায় নেই। আর তখন দেখা যাবে সোহিনী বলে, শোনো চন্দ্র, আমরা আর হোটেলে ফিরে যেতে পারবো না, আমরা এখানেই থাকবো। আর তখন চন্দ্র বলে, এই তার মানে তা আবার হয় নাকি, এই তোরা কেউ কি বিশ্বাস করছিস এই মহিলার কথাটি, বিশ্বাস করছিস না তো। বাবিন তখন বলে, বাবা আমরা সবাই বিশ্বাস করছি। কথাটা সময় চমকে যায়। বুবলাই তখন বলে, বাবা আমি বিশ্বাস করছি না। আশা তখন বলে, আমিও বিশ্বাস করছি যে এমন মানে কত এক্সপিরিয়েন্সের কথা আমিও জানি যে এগুলো বানিয়ে বানিয়ে কথা বলতে পারে। আর তখন এদিকে দেখা যাবে কথা শুনে কমলিনী বলতে থাকে, তুমি বিশ্বাস করলে তো মুশকিল আছে, কারণ তোমার নিজেরও তো অনেক কীর্তিকলাপ আছে তাই না, তাহলে তো সেগুলো সবাইকে বিশ্বাস করতে হয়। কথাটা শুনে বর্ষা অবাক হয়ে যায়। বর্ষা তখন বলতে থাকে যে তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। এরপর কমলিনী বলে যে তোমার তো অনেক স্বভাব আছে অনেককেই টুপি পরানো, তাই না। এখন কমলিনী বলে, কিন্তু তুমি কিন্তু সবাইকে টুপি পরাতে পারোনি, বুঝতে পেরেছো, অনেক কিছু প্রমাণ আছে, অনেক কিছু বিশ্বাস করতেই হয়। বলে, মামুনি তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আর তখন বলতে থাকে যে তুমি ইনসাল্ট করার মেয়ে নয় বলছো নাকি। সে তখন বলে, আপনি কোনোদিনও খোঁজ নেননি উনি বিবাহিত। বলে, আসলে চন্দ্র আমাকে বলেছিল ওর স্ত্রীর সাথে ঠিকমতো ওর সাথে মানে বনিবনা হয় না, তাই ওদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, আর আমি সেটাই বিশ্বাস করে নিয়েছিলাম, বিশ্বাস করে বড় ভুল করে ফেলেছি। আপনারা বিশ্বাস করুন, আমি যদি একবার জানতে পারতাম যে ওর স্ত্রী আছে, সন্তান আছে, বর্তমানে স্ত্রী আছে, তাহলে কিছুতেই ওকে আমি বিয়ে করতাম না, কিছুতেই। তখন বলে, আপনাদের বিয়ে কি অনুষ্ঠান করে হয়েছিল। আর তখন বলে, হ্যাঁ কিছু লোকজন ছিল। তখন বলে, রেজিস্ট্রি করেছিলেন। এরপর বলে যে হ্যাঁ পরে করেছিল, রেজিস্ট্রির সমস্ত কাগজপাতি আমার কাছে আছে, আপনারা যদি দেখতে পারেন মানে দেখতে চান, আপনারা যদি বলেন তাহলে আমি দেখাতে পারি। আর তখন কমলিনীর শাশুড়ি বলতে থাকে, মানে
চন্দ্রর মা যে তুমি আমার ছেলের নামে বদনাম করছো। আর তখন দেখা যাবে সোহিনী বলতে থাকে কি করে জানলেন বলুন তো আপনি, আপনার ছেলের নামে আমি বদনাম দিচ্ছি। সোহিনী বলে আর কত আড়াল করবেন আপনি আপনার ছেলেকে, এবার যখন বাড়িতে পুলিশ এসে আপনার ছেলেকে নিয়ে যাবে তখন আপনার ভালো লাগবে, তখন আপনি আড়াল করতে পারবেন আপনার ছেলেকে, ছেলে ছেলে বলে প্রাণ জুড়াবে তো আপনার। তখন চন্দ্র আর কি করবে বুঝতেই পারে না। চন্দ্র তখন বলে মা তুমি বিশ্বাস করো এরা না সব মিথ্যে কথা বলছে, সব বানানো কথা, আমাকে কিন্তু ফাঁসানো হচ্ছে। তখন কমলিনী বলে বাবা তুমি তো অনেককেই ফাঁসিয়েছো, তোমাকে আবার কে ফাঁসাবে। আর তখন থাকে যাক এখানে অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব ছিল, এবার তো অন্তত কেটেছে। আর কোনো আশা করি যে দ্বিধাদ্বন্দ্ব নেই কারো মনে যে আপনার ছেলে আর আমার ডিভোর্সটা কিন্তু হচ্ছে এবার। তখন বলে আরে বাবা তাও যদি হয় একটা বিয়ে থাকতে আরেকটা বিয়ের বৈধতা কোথায়। সুতরাং ও যদি বলে থাকে যে হ্যাঁ আমি ওকে বিয়ে করেছি, আমি সেটাকে এখন রিজেন করছি, হয়ে গেল। কমলিনী বলে তাতে কি হবে, তুমি কি ভেবেছো তোমার সঙ্গে আমার এই বিয়েটা থাকবে, সেটা কিছুতেই না, সেইগুলি বলে তোমার মতো একটা ঘৃণ্য লোকের কাছ থেকে আমি যত তাড়াতাড়ি রেহাই পাবো তত তাড়াতাড়ি মুক্তি পাবো, এই কথাটা তুমি জেনে রেখো। কমলিনী সোহিনীকে বলতে থাকে যে বলছি যে আপনাদের কত টাকা লাগবে, মানে হোটেলে আপনাদের কত টাকা পাবে হোটেল থেকে। এরপর বলে এই লোকটা না কোনো টাকা পয়সা দিতে পারবে না, এর কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই, এই লোকটা তো নিজেই পরের ঘাড়ে খাচ্ছে, আর সেই জন্যই লোকটা বাড়িতে এসেছে কিছু টাকার জন্য, কিছু কামানোর জন্য। তখন বাবিন বলে মা তোমার তাতে কি বলো তো। বাবিন বলে তোমার তো কিছু যাওয়া আসার কথা নয়। আর তখন মিঠিল বলে কাকিমা তুমি কি এখন ওই মহিলাদের মানে ভাড়াটা দিয়ে দিবে, ওই টাকাগুলো তুমি শোধ করতে যাবে। আর তখন বলে যে দেখো মিঠিল ওনারা বিপদে পড়েছেন, এরপর যদি আমরা সাহায্য না করি, পেমেন্ট যদি না করা হয় তাহলে তো হোটেলের লোকজন এখানে এসে জড়া করবে, আমাদের তো একটা মান সম্মান বলতে কিছু আছে বলো। তিনি তখন সোহিনীকে বলে আচ্ছা আপনি বলুন কত টাকা। তখন সোহিনী বলে বলতে খুব খারাপ লাগছে 9,000 টাকা। কমলিনী বলে ঠিক আছে আপনার 9,000 টাকা আপনি পেয়ে যাবেন। আর তখন সোহিনী বলে তার মানে কিন্তু এই নয় যে আমরা আবার হোটেলে চলে যাব, আমরা কিন্তু এখানেই থাকবো, আর কতবারই বা আপনার কাছে এইভাবে এসে ভিক্ষে চাইবো বলুন তো। একটা কথা আমি পরিষ্কার জানাচ্ছি, ওকে আমাদের সাথে ফিরে যেতে হবে, আর তা না হলে যতদিন না ফিরে না যাবে ততদিন আমরা এখানেই থাকবো। কথাটা শুনে অবাক হয়ে যায়। কমলিনী তখন বলে সেটা আপনি আপনার স্বামী আর আপনার শাশুড়ি মায়ের সাথে বুঝে নিন। তখন বলে না যে কেউ তো এই বাড়িতে থাকতে পারে না, দেখুন আমাদের বাড়ি এটা নয়, অন্য একজনের বাড়ি, তো তিনি যদি পারমিশন দেয় তাহলে। আর তখন চন্দ্র বলে এটা তো ভারী বিপদে পড়ে গেলাম না। আর তখন দেখা যাবে ঠামি বলতে থাকে কোথায় থাকবে তুমি, কি পরিচয় থাকবে তুমি। তখন বলে কেন আপনার ছেলের পরিচয় থাকবে, আপনার ছেলের ছোট বউর পরিচয় থাকবো, আপনার ছেলে যখন আমাকে বিয়ে করতে পারে তাহলে সেই পরিচয় এই বাড়িতে থাকতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। আমি তখন বলে দেখতেই তো পারছো ওর বউ আছে, বাচ্চা আছে, সব কিছু আছে। সোহিনী তখন বলে আপনিও তো দেখতে পাচ্ছেন আপনার ছেলের দ্বিতীয় স্ত্রী আছে, আর এবং তাদের একমাত্র একটা সন্তানও আছে। আপনার নাতি নাতনিরা আপনার কাছে এত প্রিয়, তাদের দাম আছে, আমার সন্তানের কি কোনো দাম নেই, সে কি পানি জলে বেশি এসেছে। তখন দেখা যাবে মিঠি বলতে থাকে ছি বাবা ছি, একজন ঠক প্রতারক, তুমি মায়ের জীবনটাকে ধ্বংস করেছো, এবার আমাদেরকে মানে আমাদের জীবনটা এসেছো ধ্বংস করতে, ছাড়খাড় করে দিতে। কেন তোমাকে না আমরা চাই না, কেউ চাই না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, দয়া করো আমাদেরকে এই বাড়ি থেকে দয়া করে চলে যাও। যদি না যাও বাবা তোমার চলে যাওয়ার ব্যবস্থা আমি নিজে করব, এটা আমি প্রমিস করছি। এরপর সবাই এই কথাটা শুনে অবাক হয়ে যায়। দেখা যাবে সোহিনী সোহালীকে টাকাটা দেয় কমলিনী, আর তখন ওরা হোটেলে পেমেন্টটা করতে চলে যায়, আবার ফিরে আসবে। আর এদিকে দেখা যায় কমলিনী ওরা বাড়িতে থাকবে সেই সমস্ত সহ্য করতে পারে না, সহ্য করতে না পেরে নিজের বিকেসটা গোছাতে থাকে। আর তখন সেটা মিঠি কুর্চি দেখতে পেয়ে বলতে থাকে মা তুমি কোথায় যাবে, কেন কাপড় মানে চোপড়গুলো গোছাচ্ছ। আর তখন দেখা যাবে কুর্চি বলতে থাকে খবরদার বৌদিভাই তুমি এক পাও বাড়ি থেকে বের হবে না। আর তখন বলে আমি তো মধ্যবিত্ততে মানে এখানে এখনও আমি ডিভোর্স দেইনি, আর সেখানে তার মানে আরেকজন স্ত্রী তার বাচ্চাকে নিয়ে চলে এসেছে, আমার পক্ষে না ইম্পসিবল এখানে থাকাটা। তখন মিঠিল বলে শোনো তোমাকে আমি একটা কথা বলি কাকিমা, আমার কথাটা তুমি শোনো, কিন্তু কোনো কথাই শুনতে চাই না। আর তখন বলে আরে তুমি তো নিজেই বলছো যে এই বিয়েটা তুমি মানো না, তাহলে যদি তুমি এই বিয়েটা নাই মানো, ওই ভদ্রলোক কাকে বিয়ে করছে কাকে করছেন না তাতে তোমার কিছু যায় আসে, তোমার একদমই যায় আসে না। তখন মিঠি বলে মা তুমি কিন্তু বাড়ি থেকে যাবে না, কোথাও যাবে না, তোমাকে বলে দিচ্ছি, আর আমি কিন্তু নতুন কাকুকে ফোন করব মা। আর তখন কুর্চি বলে তোমার
আমার বাপের বাড়িতে কিন্তু আমি ফোন করব, কি হচ্ছেটা কি? হ্যাঁ। আর তখন এদিকে মিঠি বলে, আরে তুমি যাচ্ছটা কোথায় সেটা তো বলবে, মামার বাড়িতে যাচ্ছ? এরপর বলে যে না, আমি তোমার মামার বাড়িতে যাচ্ছি না, আর কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও এখনও জানি না, তবে এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয় এটাই জানি। চারিদিকে নোংরা লোক, তারা সমানে আমাকে নোংরামি চালিয়ে যাচ্ছে, আর সেগুলো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তোমার মায়ের ভূমিকা তো দেখলে দিদিভাই, উনি তো সম্পূর্ণ বদলে গিয়েছে। এই যে এত বছর ধরে ওনার আমি সেবা যত্ন করলাম, তার তো কোনো দামই দিলেন। আচ্ছা বলো তো দিদিভাই, এই সংসার থেকে আমি কি পেয়েছি বলো? তুমি তো সবটাই দেখেছো। তখন কুর্চি বলে, তুমি কিচ্ছু পাওনি, আমি জানি তুমি কিচ্ছু পাওনি, আমি তো আমার মায়ের মেয়ে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার মায়ের ভূমিকাটা বড়ই দুঃখজনক, কিন্তু কি করব বলো তো, কি করব? মাকে তো জীবন থেকে বাদ দিয়ে দিতে পারবো না, আমি তো তোমার সাথে সাধ্য মতো তোমার সাথে থাকি, প্রতিবাদ করি। বৌদিভাই তুমি তো সেটা দেখেছো, মা তো এখন ছেলে বলেই অজ্ঞান, জানোই তো মায়ের মন ছেলে বলেই সাতক্ষণ। এটা অন্যায়, অত্যন্ত অন্যায়। তাই বলে তুমি এই বাড়ি থেকে কেন বেরিয়ে যাবে বলো? তুমি বের হয়ে যাবে না, কোথায় যাবে তুমি? আর বলে যে বলো, এটা কার বাড়ি? এটা কার বাড়ি? তুমি যেখান থেকে এই বাড়ি থেকে চলে যেতে চাইছো, এই বাড়িটা কার? না, এই বাড়িটা তো নতুনদার, তাই না? তাহলে নতুনদাকে না জানিয়ে তো তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো না বৌদিভাই। বলিনি তখন বলে যে দিদিভাই, বাড়ি শুধুমাত্র ইট কাঠ পাথর দিয়ে তৈরি হয় না, বাড়ির একটা পরিবেশ হয়। আমার ছেলে, তোমার দাদা নতুন বউ, প্রত্যেকটা মুহূর্তে আমাকে সবাই মিলে জ্যাজ করবে, সেটা না আমি সহ্য করতে পারবো। তোমার মার কথা তো আমি বাদই দিলাম। এরপর না, এদের শুধু একটা কথাই বলার আছে যে এদের সঙ্গে তুমি থেকে যাও। হ্যাঁ, এ কথা সত্যি যে তোমার দাদাভাইকে আমি স্বামী থেকে মুক্তি পেতে চাইছি, তাই বলে তো এই নয় যে ধারাবাহিকভাবে অপমান করে যাবে। আমি এগুলো সহ্য করতে পারবো না, আমার পক্ষে এগুলো সহ্য করা সম্ভব নয়। তখন কমলিনী আবারও ব্যাগ গোছাতে থাকে আর বলে, দিদিভাই আমাকে মাফ করে দাও, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মিঠিল তখন বলে, মোট কথা তুমি এই বাড়ি থেকে যাবে না, যদি কাউকে যেতেই হয় তাহলে ওরাই বাড়ি থেকে যাবে। কমলিনী তখন বলে, ওরা যাবে না মিঠিল, ওরা কোথাও যাবে না। এই কথাটা ওদেরকে কতবার বলেছে, ওরা এখানেই বসে থাকবে, আর আমার পক্ষে ওদের সঙ্গে একসঙ্গে থাকাটা একদম সম্ভব নয়। কুর্চি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি উপরে চলে যাও, নতুনদা তো এখানে নেই, তুমি নতুনদার রুমে থাকবে, নতুনদার ঘরে থাকবে। তখন বলে, আমাকে এত কেন কম্প্রোমাইজ করতে হবে একটু বলতে পারো? তখন কুর্চি বলে, একটু সময় দাও গো দিদিভাই, তুমি একটু সময় দাও। আর তারপর এদিকে দেখা যাবে মিঠিল বলতে থাকে, তুমি 1 মিনিট দাঁড়াবে কিন্তু। এই বলে বাইরে চলে যায়, নতুনকে ফোন করে সব ঘটনাটা খুলে বলে। সব ঘটনা খোলার পর তো নতুন অবাক হয়ে যায়, আর নতুন বলতে থাকে, যে করেই হোক তুমি আটকাও, কিছুতেই তুমি যেতে দেবে হয়ে যাক না কেন, যে করেই হোক তুমি আটকাও, আমার একটা কাজ আছে, কাজটা সেরে আমি চলে আসবো, ঠিক আছে? সন্ধ্যাবেলা চলে আসবো। আর প্রয়োজনে তুমি একটা কাজ করো, তোমার মামির বাড়িতে ফোন দাও, তোমার মামুকে জানাও, তোমার নানুকে জানাও। আর তখন বলতে থাকে, আমার কাজটা সারা হলেই আমি চলে আসবো। এরপর বলে যে, আমরা তো মাকে ধরে রাখতেই পারছি না, মা চলে যাবেই। আর তখন বল, যাই হোক না কেন, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি যে করেই হোক তোমার মাকে আটকাও প্লিজ, আমার কাজটা হয়ে গেলে আমি চলে আসবো। আর যদি তোমার মনে হয় যে অনেক প্রয়োজন আমাকে, তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে ফোন করে, ঠিক আছে? তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন বলে, একটা জিনিস ভাবতো, তোর মা কোথায় যাবে বলে? এই বয়সে তোর মামুর বাড়িতে যাবে? তখন বলে, না, মামুর বাড়িতে যাবে না, ওখানে তো জানোই একজন আছে আমার মামি, যে কিনা আমার মাকে প্রতিনিয়ত অপমান করতে ভালোবাসে। তারপর মিঠি ফোন করে বাড়িতে চলে আসে। আর তারপর এদিকে দেখা যাবে কমলিনী বলতে থাকে যে এসে একটা কথা বলবে, এরপর মিলিশন অপমান কানা কথা, নিজের সন্তানই তো ঠিক নেই দিদিভাই, আমি কাকে কি বলবো বলো তো? তখন বলে, আচ্ছা তুমি যে চলে যাবে সেটা তো একবার ওনাদেরকে জানাতে হবে, একেবারে না বলে তুমি কোথায় যাবে সে কথাটা আমাকে বলো তো বৌদিভাই। আর তখন দেখা যাবে মিঠি বলতে থাকে যে মা কোথাও যাবে না। আর তখন বলে, না মা এরকমটা করে না। এরপর বলে, মা তুমি কোথাও যাবে না। এই বলে মিঠি কমলিনীকে জড়িয়ে ধরে। আর তখন বলে, অন্তত তুমি সন্ধে পর্যন্ত থেকে যাও, তুমি না এখন কোথাও যাবে না, কোথাও না। তো কমলিনী কিছুতেই মানতে চাইছে না বলে কুর্চি তখন গিয়ে কমলিনীর বাবাকে ফোন করে সব কিছু জানায়। সবটা শুনে কমলিনীর বাবা অবাক হয়ে যায়, আর বলে, না এটা তো মেনে নেওয়াটা খুবই মুশকিল, সত্যি খুবই মুশকিল, এটা কি করে মেনে নেওয়া যায়? কিছুতেই মেনে নেওয়া যায় না, আর এই কাজটা তো খুবই ভুল করেছে। আর তখন বলতে থাকে, হ্যাঁ তাড়াতাড়ি করে সম্ভব এটাকে মিটমাট করতে হবে। এরপর কুর্চি বলে যে বৌদিভাই তো কোনো কথাই শুনতে চাইছে না, আর ওরা এসে বারবার করে বৌদিভাইয়ের কাছে টাকা চাইবে, সেটা বৌদিভাই কেন দিবে বলুন তো? কেন দিবে? আসলে হোটেলে না টাকা বাজিয়েছিল, তো এর জন্য এসেছে, বৌদিভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছে, এমনটা করে তো সবসময় চাইবে। আর আমার দাদাভাই তো কোনো কাজকর্ম করে না, তাই না? তাহলে কত বাড়ি বা টাকা দিবে তাদেরকে? ওই বৌদিভাই টাকা দিয়েছে, টাকা নিয়ে হোস্টেলে গিয়েছে পেমেন্ট করার জন্য। আর তখন বলতে থাকে যে একটা কাজ করুন, আপনাদের যতটা সম্ভব একটু তাড়াতাড়ি করে চলে আসুন না, আটকাতে হবে তো যদি বাড়ি থেকে চলে যায়। আর তখন বলে, হ্যাঁ এই ব্যাপারটা খুবই মুশকিলে, শুনে যা বুঝতে পারছি।
ওদেরকে তো আসতেই হবে, আমরা আসছি। আর তখন বলে হ্যাঁ আপনারা নয় একটু দেরি করে আসতেন, এখন নয় একটু তাড়াতাড়ি করে আসুন। আর তখন কমলিনী ছোট কাকু বলে আচ্ছা ঠিক আছে। তখন সমস্ত ঘটনা খুলে বলতে থাকে যে সব কিছু ঠিক করে দাও, বৌদিভাই যেন এই বাড়ি থেকে না বেরিয়ে যায়, এই বলে প্রার্থনা। কমলিনী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বলে কিছুতেই সহ্য করতে পারে না নতুন তখন চন্দ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু চন্দ্র কিছুতেই বেরিয়ে যেতে চায় না, কারণ সে বেরিয়ে এখন আর কোথাও যেতে পারবে না। কারণ কি, সে অনেক টাকা ঋণ করেছে। তখন চন্দ্র নতুনকে বাধ্য হয়। বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয় তাহলে দেখতে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে।